আসসালামু আলাইকুম। গল্প প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জানা নুসরাত পর্ব 37 শেষ অংশ। এতক্ষণের শান্ত পরিবেশ ভেদ করে কনভেনশন হলের চারিদিকে হট্টগোল বেঁধে গেছে। বাহিরে বৃষ্টির ঝাপটা, ভেতরে মানুষের সমাগমে হুড়োহুড়ি চলছে প্রায়। চারিদিকে বিচ্ছিন্ন হয়ে খুঁজছে সবাই বিয়ের কনেকে, কিন্তু সে কোথায়? নেই, কোথাও নেই। জাইন হতবাক, স্তব্ধ হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে অটল হয়ে। ঠোঁটের আগায় তাচ্ছিল্য ভর করছে, ভেতরে ভেতরে ক্রোধের আগুনে দাও দাও করে জ্বলছে। হাতের কাছে যাকে পাবে তাকেই খুন করে ফেলবে। তার অবস্থা দেখে এমন সম্ভাবনা আছে বলে ধারণা করা হচ্ছে। কনের রূপে সেজে আসা মেয়েটা কাচুমাচু ভঙ্গিতে চুপসে আছে। ভয় ডর মুখে তেমন একটা নেই, কিন্তু চোখে শঙ্কা স্পষ্ট। জাইন ঘাড় বাগিয়ে দুই দিকে মটমট করে শব্দ করল, চোখ দুটো তীক্ষ্ণ করে এক পা করে আগালো সামনে মেয়েটার দিকে। হিসিয়ে জানতে চাইল, কোন সাহসে এখানে বসেছ? মেয়েটা নিজেও পিছিয়ে গেল জাইনের সাথে। মুখে এতক্ষণের শঙ্কা উবে গিয়ে ভয় করল ভয়। নিষ্পাপ মুখটা খুলে কিছু বলতে যাবে, জাইনের হাতের থাবা পড়ল তার বুকের কাছের কাপড়ে। তখন কারোর দৃষ্টি তাদের দিকে নেই। এক হাতে ঘাড়ের চুলগুলো খিঁচে চেপে ধরতেই মেয়েটার সব চুল খুলে হাতে চলে আসলো জাইনের। জাইন একবার দেখলো মেয়েটাকে, একবার দেখলো হাতের চুলকে। বিস্ময়ের রাগে মাথা ধপ ধপ করে জ্বলে উঠল। মেয়েটার মুখের দিকে চেয়ে কঠোর কণ্ঠে জানতে চাইল, এসব কার আইডিয়া আহান? আহান কাদো কাদো মুখ বানালো, মিনমিনিয়ে সুরে বলল, ছোট আপু আর ছোট ভাইয়া, আমি কিছু জানি না। কথা শেষ করেই ভ্যা ভ্যা করে কেঁদে দিল সে। দূর হতে আরশের গলার স্বর বেশি আসলো, সবাই যান গিয়ে বসুন, আমি দেখতেছি। প্লিজ ভাইয়া এদিকে আসো। সবাই চিন্তিত মুখে ফিরে আসলো নিজ নিজ স্থানে। আরশ দ্রুত ভঙ্গিতে ইসরাতের এন্ট্রি যে পথ দিয়ে হয়েছিল তা ক্রস করে চলে গেল করিডোরের দিকে। আকস্মিক কি মনে হলো, নিজের জায়গায় থমকে দাঁড়িয়ে গেল। তার কাছে ঠেকলো বেচানো দরজার ওপাশে দাঁড়ানো মেয়েটাকে সে চিনে, যে এই মুহূর্তে দুই হাত উপরে তুলে নাচছে, কোমর দুলাচ্ছে, এমনকি মুক্ত ঝরা হাসি হাসছে। বারংবার নাচের তালে কিলকিল করা হাসি ঠোঁট চেপে ঢাকার বৃথা প্রচেষ্টা করছে। তার হৃদয়ে জ্বর উঠল। নিজের কাছে মনে হলো একবার ফিরে যাওয়া উচিত, দেখা উচিত ওই ভেজানো দরজার আড়ালে কে, আর হাসছেই বা কে। একবার ফিরে যা আরশ, শুধুমাত্র একবার দরজার ওপাশে কে সেটা দেখ। এরপর না হয় চলে যাবি, যাকে খুঁজছিস তাকে খুঁজতে। নিজের মনের দূরাচলে নিপীড়িত হয়ে আরশ পা বাড়ালো, তড়িৎ গতিতে নয়, ধীরে ধীরে, সময় নিয়ে। আস্তে ধীরে যখন পা বাড়িয়ে গিয়ে থামলো চরণ দুইখানা দরজার নিকট, তখন চোখ দুটো সেখানেই স্তব্ধ রইল। বুকের কাছে নরম মাংসপেশি ধুকপুক করে উঠল। কালো গাউন পরা নিত্যরত মেয়েটা নিশ্চুপ। সাউন্ড সিস্টেমে খুব হালকা সুরে গান বাজছে তেরেলিয়ে। কানে হেডফোন লাগানো সবার, পনিটেল করা চুলগুলোও নাচছে নিজের মালিকের সাথে তাল মিলিয়ে। কপালে কানে হাতে ছোট্ট সাদা পাথরের অর্নামেন্ট গুলো চকচক করছে। হাতের মধ্যে ধরে রাখা ওড়নাটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সেদিকে মেয়েটার কোনো ধ্যান নেই। আরশের হাসফাস লাগলো, বুক দরফর করলো, জ্বালা হলো। নিজেকে নিজেই প্রশ্ন করলো, এটা সত্যি কি তার বউ? উত্তর আসলো ভেতর থেকে, হ্যাঁ, এটা তারই বউ, আরশের বউ, একান্ত, শুধুমাত্র তার বউ। এতটা গোছালো নুসরাত নাসিরকে আরশ কখনো দেখেনি। তার বুকে আবারও সূক্ষ্ম চিনচিনে ব্যথা উঠল। স্বস্তি মিলছে না,
গলার কাছ পর্যন্ত বন্ধ করে রাখা বোতাম টেনে টুনে খুলে ফেলল। দুই পাশে মাথা ঝাঁকালো মাতালের মতো করে, নাক টেনে শ্বাস নিল, হাঁসফাঁস করল শ্বাসকষ্টের রোগীর মতো। শ্বাস ফেলে চোখ তুলে তাকাতেই আবারও বুকে ব্যথা উঠল। আরস দুই পাশে ফুসফুস করে শ্বাস ফেলে মাথা নাড়ালো। ইচ্ছে করলো হাত চেপে ধরে নিয়ে যেতে সবার সামনে, চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে নুসরাত নাসির তার স্ত্রী, তার সহধর্মিণী, তার একান্ত ব্যক্তিগত মালিকানা শুধু এই মেয়েটার উপর, আর কারোর নেই। কিন্তু তার মুখ ফুটে একটা শব্দও বের হলো না, এমনকি অনুভূতির ছাপগুলো বেসে উঠল না মুখের উপর। কারণ আরশের ভীষণ অস্বস্তি নিজের অনুভূতি মানুষের সামনে তুলে ধরতে। মানুষকে বলে বেড়ানো মোটেও তার ধাঁচে নেই, তাই তো নুসরাতের সাথে তার ঝগড়া বেঁধে যায় কথায় কথায়। বেজানো দরজা সামান্য খুলে নিজের সুঠাম দেহি শরীরটা জায়গা করে নিল, আড়াআড়ি দুই হাত বুকে বেঁধে দেখতে লাগলো হিন্দি গানের তালে নাচে রপ্ত থাকা মেয়েটাকে। চোখ সরে গেল না একেবারের জন্যও আশেপাশে। আহানকে কিছু বলতে হলো না। জাইন নিজেই হলওয়ে থাকা মাইকেল লাইন চিহ্নিত করে এগুলো সামনের পথে। কালো রঙের মাইক্রোফোনের লাইনটা চলে গেল সরাসরি রেস্টরুমের দিকে। সে যখন পৌঁছালো নির্দিষ্ট স্থানে, তখন দেখল তার দিকে পিঠ ঠেকিয়ে আরস দাঁড়িয়ে আছে। বিরক্তিতে মুখ দিয়ে কিছু শব্দ বের করতে যাবে, তখন চোখ পড়ল সামনের দিকে। ইরহাম এক হাত ইসরাতের কোমরে রেখেছে, অন্য হাত নিজের হাতে নিয়ে ঘুরে ঘুরে নাচ করছে। এরপর আবারও আঙুল চেপে ধরে গুল গুল ঘুরাচ্ছে। দুইজনের কানে হেডফোন। যাই নিজেও বুকের কাছে হাত বেঁধে নিজের জায়গায় দাঁড়ালো, নৃত্য শেষ হওয়ার অপেক্ষায়। আরশের তখনও কোনো নড়চড় নেই, সাউন্ড সিস্টেমে তখনও গান বাজছে। নুসরাত দুই হাত দিয়ে কান থেকে হেডফোন খুলে নিয়ে কিছু বলতে যাবে, কানে ভেসে আসলো হাতের তালির শব্দ। সেই শব্দের সাথে জাইনের গলা ভেসে আসলো, আমাদের চিন্তার উপর রেখে এদিকে ভালোই নাচা হচ্ছে। আই লাইক দ্যাট, প্লিজ ক্লিপ, নাইস নাইস। সবাই বুঝলো জাইন তাদের উপহাস করে কথাগুলো বলছে। মুখ খুলে নুসরাত কিছু বলতে যাবে, জাইন তর্জনী আঙুল তুলে নিজের ঠোঁটের উপর রাখলো। হে শিশিয়ে বলে উঠল, আপনি কিছু না বললেই আমি বেশি খুশি হব। যা দেখিয়েছেন তাতেই চোখ জাজিয়ে উঠেছে। এর থেকে বেশি কিছু দেখতে গেলে চোখ না আবার গলে যায়। নুসরাত গাড় বাঁকালো, জিভ দিয়ে গাল ঠেলে হাসল সামান্য। যাই নিজের পাঞ্জাবির হাতা গুটিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, নৃত্য করবেন আপনি? চলুন আজ রাতে আপনাকে নাচানো হবে, যত ইচ্ছে নাচবেন আমার সামনে দাঁড়িয়ে আমার রুমে, আর আমি বসে বসে দেখব তা। ইসরাত কিছু বলতে নিবে, জাইন শক্ত হাতে তাকে কোলে নিয়ে নিল, পা বাড়ালো এন্ট্রেন্সের দিকে। তখন ইরহাম বলল, ভাইয়া প্লিজ 1 মিনিট, আমরা আবারও আপুকে সুন্দর করে এন্ট্রি নিই। জাইন ইসরাতকে কোলে রেখে ঘাড় বাগিয়ে স্পষ্ট রগরগে কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই। জাইন আবারও হাঁটা ধরতেই দরজার অপাশ থেকে হেলাল সাহেবের গলা ভেসে আসলো। তিনি হাঁপিয়ে উঠা কণ্ঠে গলা ফাটিয়ে জিজ্ঞাসা করছেন, ইসরাতকে পাওয়া গেছে? ইসরাত সামনের দিকে বড় বড় চোখে তাকালো। আরশকে দরজার সামনে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকতে দেখে হাঁসফাঁস করে উঠল। জাইনের পাঞ্জাবির কলার চেপে ধরে বলে উঠল, প্লিজ ছেড়ে দিন, না হলে সবার সামনে লজ্জা পেতে হবে। জাইন টুট ফুলিয়ে শ্বাস ফেলল, মেনে নিল ইসরাতের কথা। তার পানে চেয়ে ক্রোধপূর্ণ কণ্ঠে বলল, এখন ছেড়ে দিচ্ছি, কিন্তু রাতে কোনো ছাড়াছাড়ি নেই। বলেই জাইন ইসরাতকে মেঝেতে নামিয়ে দিল। দুবদা পায়ে বের হয়ে গেল বাহিরে। জাইন চলে যেতেই নাসমিন বেগম, রোহিণী বেগম এসে প্রবেশ করলেন ভেতরে। নাসমিন বেগম নিজেই খেকিয়ে উঠলেন, বিয়ের দিনও তোমাদের এসব মজা করতে হবে? আজ বাড়ি চলো,
জুতো দিয়ে পিটিয়ে যদি পিঠের ছাল তিনজনের না তুলেছি, তাহলে আমার নাম নাসরিন বেগম নয়। নুসরাত ভুল সময়ে মুখ ফসকে জিজ্ঞেস করে ফেলল, সত্যি? নাসরিন বেগম নুসরাতের দিকে তেড়ে আসলেন, চিৎকার চেপে নিয়ে হিসিয়ে জিজ্ঞেস করলেন, দেখবি তুই? আরস তখন পিছন থেকে এসে টেনে ধরল নাসরিন বেগমকে। মাথা গরম হয়ে থাকা নাসরিন বেগমকে টেনে হিসড়ে নিয়ে গেল আরস। রোহিণী বেগম সবাই চলে যেতেই এসে পায়ের হাই হিলের শক্ত খোঁড়া দিয়ে নুসরাত আর ইরহামের পিঠে দুটো বসালেন। কটমটিয়ে উঠে বর্ষণা করলেন, বেকুপের দল, বাড়িতে যাওয়ার পর আজ তোমাদের হবে। চোখ রাঙিয়ে দুজনকে দেখে রোহিণী বেগম বেরিয়ে গেলেন। নুসরাত শ্বাস ফেলতে যাবে, আবারও দরজা খুলে কেউ একজন ভেতরে প্রবেশ করল। ভেতরের শ্বাস ভেতরে চেপে যেতেই আহানকে কেউ ধাক্কা মেরে ভেতরে প্রায় ফেলে দিয়ে গেল। নুসরাত ভ্রু উঁচাতেই আহান ব্যয় ব্যয় করে কেঁদে উঠে বলল, আম্মু আমায় ওনার খাটাস জুতো দিয়ে সবার সামনে পিটিয়েছে। নুসরাত ঠোঁট চোকা করে এগিয়ে গেল। তার নিজেরও জুতোর বাড়ি খেয়ে পিঠে জ্বালা হচ্ছে। আহানকে নিজের বাহু ডরে আঁকলে নিতে নিতে মুখ দিয়ে উচ্চারণ করলো, ওলে আমার বাবুটা, ওলে লেলে। 2 মিনিট পর তাদের দুর্গের অন্তিম হলো। আহান নিজের কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে যেতেই ইসরাত ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো, সেম কাপড় কোথায় পেলি তুই? প্রশ্ন ছুড়ে দিয়ে ইসরাত প্রশ্নাত্মক ভঙ্গিতে 2 নমুনার দিকে চেয়ে রইল। কিছুক্ষণ আগের কথা, সে তখন ব্রাইট এন্ট্রির জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ আগমন ঘটে নুসরাত, আহান, ইরহামের। আহানের গায়ে তখন সেম তার কাপড়ের মতো কাপড়। অবাক হয়ে উঠে দাঁড়াতেই নুসরাত হইচই বাঁধিয়ে দিল। ইসরাতকে বাহবা দিয়ে বলল, তোকে বলার আগেই দেখছি তুই দাঁড়িয়ে গেছিস। ইসরাতকে কিছু বলার সুযোগ না দিয়ে টেনে এনে দাঁড় করালো আহানের সান্নিধ্যে। ইসরাতকে মুখে কুলুপ এঁটে দাঁড়িয়ে থাকতে বলে নিজেই তীক্ষ্ণ দৃষ্টি বুলালো দুজনের উপর নিচ। ইরহামের পানে নিজের নেত্র বিশিষ্ট করে ঠোঁটে তর্জনী আঙ্গুল স্থির করল। মাথা উপর নিচ নাড়িয়ে বলে উঠল, উচ্চটা ঠিকই আছে দুইজনের, দেখতেও একই রকম ফর্সা। আহান সামান্য একটু, সরি টু সে, একটু না বেশি মোটু, আর ইসরাত অ্যাভারেজ। ইরহাম নিজেও সহমত পোষণ করে ইসরাতের উদ্দেশ্যে বলল, আপু তোমার হাত সামনে নিয়ে আসো। মেয়েলি হাত দুটো কোনো প্রশ্ন ছাড়াই সামনে চলে আসলো। ইরহাম আহানকে বলতেই সে নিজেও হাত এগিয়ে আনলো দুজনের নেত্রের সামনে। নুসরাত দুঃখী সুরে বলে উঠল, এই আহিনার তো হাতের আঙ্গুল থেকে শুরু করে নখ পর্যন্ত ইসরাতের মতো। এরা ভাই বোন না হয়ে আমি আর ও বোন বোন হলাম কেন? ততক্ষণে আহানের মাথায় নকল চুল লাগিয়ে মাথায় বড়সড় ওড়না দিয়ে ঘুমটা টানা হয়ে গিয়েছে। সরবি আর মোমোর গলার আওয়াজ বাহির হতে পেতেই নুসরাত ইসরাতকে ওয়াশরুমের ভেতর ঠেলে ঢুকিয়ে দিল। ওদের প্রবেশ করতে দেখে স্বাভাবিক ভঙ্গিতে ওদের সামনে নুসরাত ইরহাম দাঁত কেলিয়ে হাসার চেষ্টা করল, কিন্তু দুজনের একজনের কাছেও লাগলো না স্বাভাবিক হাসি। সন্দেহজনক কিছু আশেপাশে না দেখে পেছনে গিয়ে চেপে ধরল তারা কনেরূপী আহানকে। নুসরাত আহানের হাত চেপে ধরে হাঁটা ধরল, তার নিজের কাছেই ঠেকল। তার হাতের থেকে আহানের হাত মোলায়েম। ভালোই হয়েছে, কেউ আহানকে সন্দেহ করবে না। কিন্তু বেচারা নুসরাত সবাইকে বোকা বানাতে পারলেও জাইনকে বোকা বানাতে পারল না। সে প্রথম থেকেই সন্দেহ করতে লাগলো। শেষ মুহূর্তে একবার কবুল বলেই এসে চেপে ধরল আহানকে। আহান তো ভয়ে প্রথমে ওখানে যেতেই চাইছিল না, কিন্তু নুসরাতের বর্ষায় সে ওখানে গিয়েছে। সবার চোখে ধুলো দিয়ে ইরহাম মাইকেল লাইন টেনে এনেছিল রেস্টরুমে। যখন কবুল বলার সময় আসবে তখন যেন ইসরাতই মাইকে কবুল বলে। আহানের হাতে এমনি লাইন বিশিষ্ট
মাইক্রোফোন তারা ধরিয়ে দিয়েছিল যাতে কোনো সন্দেহ না হয়। আর সন্দেহ হবে কেন? গত 15 দিন যাবৎ এই প্ল্যান করেছে তারা দুইজন মিলে। শেষ মুহূর্তে মেয়ে হিসেবে অ্যাড করেছে আহানকে। আর ইসরাতকে এসব কাণ্ড ঘটানোর আগেই পাত্র জানিয়েছে। ইসরাত অনেকবার না করতে গিয়ে থেমে গিয়েছে, কারণ এই দুজনের প্রতি সে অনেক দুর্বল। মার্বেলের মতো নিষ্পাপ দুটো চোখ দিয়ে তাকে যে এরা ম্যানিপুলেট করেছে তা বেচারি বুঝলই না। কোনোভাবে প্ল্যান বেচতে গেলে তারা বিপরীত প্ল্যান ABCD রেডি রেখেছিল। শুধুমাত্র জাইনের জন্য পুরো প্ল্যান বিগড়ে গেল। তবুও যতটুকু মজা পেয়েছে অতটুকুই অনেক বেশি। কিন্তু এবার যা পিঠে পড়বে তাও দারুণ মজার। ইসরাত কবুল বলার পর মাইক অফ করা হয়নি, তাই বাহিরে কি হচ্ছে তা সব ধ্বনিত হয়ে ফিরে এসেছে এই রুমে। আতঙ্কিত চোখ মুখ নিয়ে ওদের পানি ফিরে চাইতেই দুটো তার কানে হেডফোন লাগিয়ে দিল। বলল, নো টেনশন, জাস্ট চিল ব্রো। ইসরাত কিছু বলতে নিবে, ইরহাম তার কোমর টেনে ধরে নিজের সাথে হেলে দুলে পা মিলাতে বাধ্য করল। এমনকি নুসরাত ইরহামের কানে হাই ভলিউম ব্যবহার করে গান বাজিয়ে দিল। কানের কাছে বাহিরের হইচইপূর্ণ পরিবেশ আঘাত হানতে পারল না। নুসরাত নিজেও কানে হেডফোন লাগিয়ে র্যাপারদের মতো মাথা নিচের দিকে নামিয়ে কোমর দুলিয়ে নাচতে ব্যস্ত হলো। ইসরাতের গভীর চিন্তাকরণে ব্যাঘাত ঘটল। ইরহাম আর নুসরাতের হাসিতে দুইজনে হাই ফাইভ করল। হাতের তালুর ঘর্ষণের শব্দ হলো। তার রুমের ভেতর প্রতিধ্বনি হয়ে আবারও ফিরে আসলো। নুসরাত বলল, অনেক কষ্টে জোগাড় করেছি, 5,000 টাকা খরচ হয়েছে, কিন্তু প্ল্যান তো সফল হয়েছে, ওটাই মেন কথা। ইসরাত না চাইতেও সামান্য হাসল। আবারও দরজায় কড়াঘাতে তাদের কান সজাগ হলো। ওকি কোটর ঘুরিয়ে পেছনে গাড় ভাকাতেই সৌরভী আর মোমো ফুসিয়ে ফুসিয়ে এসে প্রবেশ করলো। মোমো নিজের 2 হাতের লম্বা লম্বা নখগুলো উঁচু করে আক্রমণাত্মক ভঙ্গিতে ইরহাম আর নুসরাতের দিকে এগিয়ে আস্তে আস্তে চিৎকার করলো, আজও তোদের খবিশগিরি করতে হবে বিয়াকুফ। ইরহাম মোমোর কথায় কর্ণপাত করল না। তার 2 নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে সামনের সৌন্দর্যে। প্যাস্টেল গ্রিন কালার শাড়ি পরিহিত সৌরভীর পানে, কপালে ছোটখাটো সাধারণ একটা টিকলি, হাতে ব্রেসলেট, তাও আবার সৈয়দ চয়েজের মোস্ট এক্সপেন্সিভ। হয়তো নুসরাত দিয়েছে, এটা মনে হতেই আনমনে হেসে উঠল ইরহাম। নুসরাতের মতো কিপটামি করা মেয়েও সৌরভীকে এটা দিয়েছে ভাবতে গেলে ইরহামের কি একরকম অনুভূতি হচ্ছে। শুভ্র মুখে কৃত্রিম মেকআপের ছড়াছড়ি, টানা টানা চোখ দুটো আজ আরো বেশি আকর্ষণীয় লাগছে। কারণ কি, সৌরভী চোখে আইল্যাশ লাগিয়েছে। ইরহাম আরেকটু পরখ করল। মেয়েটা কাজল দিয়েছে চোখে। শুভ্রবর্ণের মুখে চোখে পরিহিত কাজলটা যেন ভয়াবহ হয়ে উঠেছে। ইরহাম কখনো নুসরাত বা ইসরাতকে কাজল দিতে দেখেনি। সে দেখল মেয়েটাকে, আর শুধুই দেখল। কারণ কি, সে নিজেও জানে না। এটা শুধু জানে ভালো লাগে দেখতে মেয়েটাকে তার। পরে এই ভালো লাগা কতদূর গড়াবে তা সে নিজেও জানে না। কিন্তু এখন শুধু মেয়েটার প্রতি ভালো লাগা কাজ করে। নুসরাত গলা খাকারি দিতেই ইরহাম চমকে উঠল। ব্রু উঁচিয়ে কিছু প্রশ্ন করতে যাবে নুসরাত বলল, ইসরাতের উন্না। বাকিটুকু আর বলতে হলো না, কারণ ইরহাম বুঝে নিল। এগিয়ে গিয়ে তা তুলে নিল এক পাশ থেকে। মোমো নিজেও ইরহামের সামনে এসে দৈর্ঘ্য 20 ফুট লম্বা ওড়নাটাকে মুঠোবন্দি করে নিল। অন্য পাশ থেকে আহান আর সৌরভী তুলে নিল নিজেদের হাতের তালুতে। অ্যান্ট্রেসের দরজা শব্দ করে খুলে যেতেই আবারও আলো নিভে গেল। পাতলা ওড়নার আবরণে ঢাকা স্নিগ্ধ মুখখানা সামান্য রোশনির আলোয় চকচক করে উঠল। ফর্সা গায়ে অফ হোয়াইট কালার কাপড়ে আইভরি কালার শ্যাম্পেনের কাজ,
স্কিন টোন অনুযায়ী মুখে খুবই সামান্য মেকআপ তাকে রূপসী করে তুলেছে। ইসরাত ধীর পায়ে যত এগিয়ে গেল তত তার চারিদিকে হয়ে বাপ চাচারা এসে আবার প্রথমবারের মতো ঘিরে ধরল। তাদের বাড়ির একটা রীতি আছে, এইটা তাদের দাদার নিজের তৈরি। বাড়ির কোনো মেয়ের বিয়ে হলে সকল পুরুষ এসে চারিদিক হতে তার পাশে দাঁড়াবে, যেন বরপক্ষ বুঝতে পারে তাদের মেয়ে কোনো অবলা লাচার নয়, তাদের মেয়ে শক্তিশালী। মাথার উপর দিয়ে সাজানো ভিন্ন ভিন্ন আলোর উপর দিয়ে শব্দ করে ড্রোন উড়ছে। মোমোর হাতে ওড়নার দায়ভার ছেড়ে দিয়ে ইরহাম আহান চলে গেল সামনে। আরশ সহ বাড়ির সকল পুরুষ দাঁড়ালো ইসরাতের পাশে। কালো পাঞ্জাবি আর শার্টের ভাঁজে মেয়েলি অফ হোয়াইট কালার পরিহিত লেহেঙ্গাটা ঝলমল করে উঠল। ক্যামেরাম্যান নিজের ভঙ্গিতে সবার সামনে দাঁড়িয়ে ক্যামেরার লেন্সে নিজের চোখ স্থির রেখে নুসরাতকে বলল, আপনিও এসে দাঁড়িয়ে যান আপু। নুসরাত কোনো শব্দ ছাড়াই লেহেঙ্গার পেছনের অংশ ছেড়ে দিয়ে সামনে চলে আসলো। আরশের পাশে দাঁড়াতেই সে সোহেব সাহেবের কাছ হতে নিজের জায়গা থেকে সরে এসে নুসরাতকে বুঝিয়ে দিল ওখানে যেতে। তখনও সে একদম নীরব। কাল বৈশাখী ঝড় আসার আগে যেমন পরিবেশ বাতাসের তাণ্ডবে প্রথম স্তব্ধ হয় কিছু মিনিটের জন্য, তেমনি এই মুহূর্তে সে হয়ে আছে। মুখের ভাবভঙ্গি শক্ত, ক্লিন শেভ, ধারালো চোয়ালে অস্তিত্ব বোঝা যাচ্ছে সামান্য দাড়ির। হয়তো কয়েকদিন যাবৎ ছাঁটাই করেনি, তাই এমন অবস্থা। নুসরাত আনমনে স্বীকার করলো ভালোই লাগছে বলে। ক্যামেরাম্যান যখন বলল ফোকাস করুন এদিকে, তখন ধ্যান ভাঙল। ক্ষীণ হাসি রেখে সামনে ফিরে চাইতেই অনুভব হলো একটা হাত তার পিঠ স্পর্শ করছে, পরপর তা টেনে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে নিজের বুকের কাছে। পুরুষালী বুকের কাছে মাথা ঠেকতেই নিজের কোমরে এক হাতের অস্তিত্ব বুঝল। ক্যামেরাম্যান আরশের পানে চেয়ে সামান্য চোখ টিপে বলে উঠল, পারফেক্ট শট স্যার। এরপরে সময়গুলো কেটে গেল হুড়মুড়িয়ে। নুসরাত বোনের হাত চেপে ধরে তা তুলে দিল সামনের শটান হয়ে দাঁড়িয়ে থাকা জাইনের ষষ্ঠ হাতে। জাইন মেয়েলি হাতখানা নিজের খড়খড়ে হাতের মুঠোয় নিয়ে বসালো ফুলের অপারের সুপাই। মৌলভী সাহেব তখনও খাতা হাতে স্তব্ধ হয়ে বসে আছেন। অদ্ভুত এক বিয়েতে এসেছেন ভদ্রলোক, যেখানে ছেলেকে মেয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছে এরা। জাইন নিজেও গিয়ে সামনের সোফায় জায়গা দখল করে নিল। মৌলভী সাহেব আবার মাইক হাতে নিয়ে জুড়ে জুড়ে বিয়ে পড়াতে শুরু করলেন। ততক্ষণে স্তব্ধ পুরো কনভেনশন হল। শোনা গেল শুধু মৌলভী সাহেবের গলার মিষ্টি স্বর। সৈয়দ হেলাল আহমেদের প্রথম পুত্র সৈয়দ জাইন হেলালকে ৩৭ লক্ষ দেনমোহর ধার্য করিয়া কোনো প্রকার চাপের সম্মুখীন না হয়ে এই বিয়েতে রাজি থাকলে বলো মা আলহামদুলিল্লাহ কবুল। নুসরাত তখন যতটা ফটাফট কবুল বলতে পারল, এইখানে বসে ততটা তাড়াতাড়ি উচ্চারণ করতে পারল না শব্দগুলো। ওড়নার আড়ালে ঢাকা মুখটাই হাজারো অস্বস্তির সঞ্চার হলো। আশেপাশের মানুষের জন্য এত মানুষের ভিড়ে কবুল বলতে তখনের মতো নিরুদ্বেগ থাকতে পারল না। ইসরাতের অস্বাভাবিক ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মোমো তার হাত চেপে ধরল বোনের বরফ শীতল হাতখানা। তবুও না চাইতেই ইসরাতের চোখের কোণে পানি জমা হলো। বুকে তীক্ষ্ণ ব্যথার উদ্বেগ হলো। চোখের কোণ বেয়ে জ্বরে পড়া এক ফোঁটা জল আঙ্গুলের সাহায্যে মুছে নিতেই কানে বেশি আসলো জাইনের কণ্ঠ। সেই কণ্ঠে হাজারো আকুতি মিনতি। রাশবাড়ি পুরুষালী পুরু কণ্ঠে জাইন বলে উঠল, আপনি টেনশন করবেন না, ঘরের সকল কাজ আমি করে দিব। আপনার পা টিপে দেওয়া থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত আমি করব। তবুও দয়া করে তাড়াতাড়ি কবুল বলুন ইসরাত। জাইনের কথা শুনে একটু দূরে দাঁড়ানো নুসরাত ইরহাম আহান খ্যাক খ্যাক করে হেসে উঠল। পারলে একজন আরেকজনের উপর গড়াগড়ি খায়। ইসরাত ভেতরে নিজের অদম হাসি চেপে রেখে
হাতের মাইক মুখের সামনে তুলে ধরে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। মৌলভী সাহেব আবার বলিলেন, এই বিয়েতে রাজি থাকলে বলো মা আলহামদুলিল্লাহ কবুল। ইসরাত একই সুরে আবারও আওড়ালো, আলহামদুলিল্লাহ কবুল। পরপর 3 বার কবুল বলা শেষে জাইনের পালা আসলো। ইসরাত চোখের কোণে আবারও জমা হওয়া পানি হাত দিয়ে মুছে নিতেই উপলব্ধি হলো মাথায় পরম স্নেহের বর্ষাযোগ্য হাতটা স্পর্শ করছে। মুখ উঁচিয়ে চাইতেই বাবা নামক লোকটা চোখ দিয়ে বর্ষা দিলেন, সাথে আছে বলে। ইসরাত সামান্য হাসতেই মৌলভী সাহেবের গলা কানে বেশি আসলো। তিনি বললেন, সৈয়দ নাসির উদ্দিনের প্রথম মেয়ে সৈয়দা নুসরাত নাসিরকে নগদ 37 লক্ষ দেনমোহর ধার্য করিয়া কোনো প্রকার চাপের সম্মুখীন না হয়ে এই বিয়েতে রাজি থাকলে বলো বাবা আলহামদুলিল্লাহ কবুল। পুরোটুকু শেষ করার আগেই সে বিনা দ্বিধায় নিজের পুরুষালী সুরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ কবুল কবুল কবুল। মৌলভী সাহেব হাতের মাইকে বলে উঠলেন, আমাদের বর বিয়ের জন্য মনে হচ্ছে একটু বেশি অধৈর্য। উনাকে একবার বলতে বলা হলোই না কবুল বলার জন্য, আর উনি 3 বারই বলে ফেললেন। মৌলভীর কথায় সবাই ঠোঁট চেপে হেসে উঠল। নাসির সাহেব রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতেই সেখানে জাইন সিগনেচার করলো তড়িৎ গতিতে। তারপর তা হস্তান্তর করা হলো ফুলের ওপাশে বসে থাকা ইসরাতের নিকট। সে কাপা হাতে নিজের নাম লিখতেই উকিল নিজের হাতে রেজিস্ট্রি পেপার নিয়ে ঘোষণা করলেন, আজ থেকে আইনগত সম্পূর্ণভাবে সরকারের দৃষ্টিতে এই বিয়ে বৈধ। উকিলের কথা শেষ হতেই জাইন উঠে দাঁড়ালো নিজের জায়গা থেকে। ধীর পা এগোলো সামনে বসে থাকা দ্বিতীয়বারের মতো বিয়ে করে নেওয়া মেয়েটার কাছে। ফুলের পাতলা আবরণ 2 হাতে সরিয়ে দিয়ে সুঠামদেহী শরীর নিয়ে গিয়ে দাঁড়ালো সহধর্মিনীর সম্মুখে। আলতো হাতে ইসরাতের বাহু চেপে ধরে দাঁড় করিয়ে বুকের উপর উন্না দ্বারা ঢাকা স্তরটা সরিয়ে দিল। দেখল লজ্জায় চোখ মুখ নিচের দিকে স্থির করে রেখেছে মেয়েটা। জাইন এক হাতে পিঠ চেপে শক্ত করে নিজের বাহুডোরে প্রথমে আটকে নিল, জড়িয়ে ধরল আষ্টে পিষ্টে। নিস্তব্ধ কাটল 2-1 মিনিট। অতপর বাহুবন্ধনী হতে ছাড়িয়ে নিয়ে নিজের সামনে নিশ্চুপ ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ইসরাতের মুখে নিজের দৃষ্টি স্থাপন করল। তর্জনী আর বুড়ো আঙ্গুলের সাহায্যে তুতনি উপর দিকে উঁচিয়ে কপালে চুমু খেল খুবই সূক্ষ্মভাবে। বাড়ির বড়রা ততক্ষণে বুফের দিকে চলে যেতে অগ্রসর হলেন, যাতে পর্যাপ্ত স্পেস মিলে তাদের। নুসরাত ইরহাম আহান তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে জাইনের দিকে। জাইনকে তাদের দিকে ফিরে তাকাতেই নুসরাত তড়িঘড়ি করে হোস্টের মতো হাতে মাইক নিয়ে বলে উঠল, খাবার দেওয়া হয়েছে, আপনারা যে যার মতো বুফে হতে খাবার নিয়ে খেতে শুরু করুন। নুসরাতকে হোস্টের মতো মুখ বানিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইরহাম গলা খাকারি দিল। নুসরাতের দিকে জাইনের স্থির আগ্রাসী দৃষ্টি ফিরিয়ে নিল নিজের দিকে, বলল, আপুকে নিয়ে ওই টেবিলে চলুন ভাইয়া। ইসরাত নিজের মুখের উপর দেওয়া বড় ঘুমটা প্রথমে সরিয়ে ফেলল, তা হস্তান্তর করল মোমোর কাছে। মোমো সুন্দর করে নিজের কাছে সামনে নিল উন্ডাটা, বলল, সবাই যান, আমি গাড়িতে এটা রেখে আসছি। মোমো চলে গেল বাহিরে হাতের 20 মিটার লম্বা দৈর্ঘ্য উন্ডাটা রাখতে। ইসরাত সামনে হাঁটা ধরতেই জাইন তার লেহেঙ্গার পেছন নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। খাবার এড়িয়ে যেতে যেতে যার যার সাথে দেখা হলো কৌশল বিনিময় করলো। ততক্ষণ পর্যন্ত তার লেহেঙ্গার দায়ভার পুরোটা সামলালো জাইন। ইসরাত সামনে গিয়ে একটা চেয়ারে বসে যেতেই জাইন তার লেহেঙ্গা সুন্দর করে গুছিয়ে নিজেও চেয়ার টেনে বসল। ততক্ষণে সৌরভী ইরহাম আহান প্লেট সাজিয়ে এনে রাখলো সবার সামনে। শাড়ি নিয়ে হাঁটতে বেশ ব্যাগ পোহাতে হচ্ছে সৌরভীর, সেটা কতক্ষণ যাবৎ লক্ষ্য করলো ইরহাম। এবার টেবিলে খাবার রেখে ফিরে যেতে নিবে।
শার্টের হাতা গুটিয়ে নিয়ে ইরহাম চেয়ার টেনে বের করলো। কোমলতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তুমি বসো, আমি আর আহান আনতে পারবো। সৌরভী দ্বিধা নিয়ে না করতে যাবে, ইরহাম তার পূর্বেই আদেশ দিয়ে বলে ওঠে, বসো, আমরা পারবো। দামাক মিশ্রিত কণ্ঠস্বর ইরহামের। সৌরভী আর কোনো দুরামোনা করল না। ইরহামের অস্বাভাবিক দৃষ্টি নিজের উপর ঘূর্ণায়মান দেখে বসায় শ্রেয় মনে হলো তার নিকট। কিছুক্ষণের জন্যে হলেও এই দৃষ্টির হাত থেকে সে মুক্তি পাবে। সৌরভী চেয়ারে বসতেই ইরহাম চেয়ারের হাতল হতে হাত সরিয়ে নিল। ইন করে পরিহিত শার্টের অন্য হাতের হাতা গুটিয়ে নিয়ে বুফের দিকে হাঁটা ধরল। মিন্ময় নিজের বাবা নিহাল মির্জার সাথে থম মেরে দাঁড়িয়ে আছে একপাশে। তাদের কানে পৌঁছায়নি এখনো খাবারের কথা। বিয়ে বাড়িতে এসে কানের আগায় নকল চুল পরিহিত ওই ছেলেরূপী মেয়েকে দেখে মিন্ময় আর তার বাবা দুজনেই স্তব্ধ নির্বাক। হঠাৎ তাদের সম্মুখীন হলেন হেলাল সাহেব। প্রথমে তিনি খেয়াল করলেন না মিন্ময়কে। পরম কাছের বন্ধু নিহাল মির্জাকে দেখে দুই হাতে জড়িয়ে নিলেন বুকের কাছে। এরপর খেয়াল হলো মিন্ময়কে। ভ্রুকুটি করে কিছুক্ষণ তিনি চেয়ে রইলেন পুলিশ অফিসারের দিকে। নিহালের পানে নেত্র নিবিষ্ট করতেই তিনি হ্যাঁ ভঙ্গিতে স্বীকারোক্তি দিলেন মিন্ময় তারই ছেলে। হেলাল সাহেব চশমার আড়ালে ঢাকা ছোট ছোট চোখে পরিলক্ষণ করলেন ছেলেটাকে। পরপর দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন মিন্ময়কে নিজের বুকের মধ্যে। বলে উঠলেন, এই জন্যই বলি, চিনা চিনা কেন মনে হয় এই ছেলেকে। গতকাল এই ছেলেকে দেখে তোমার কথা মনে হয়েছিল, পরে মনে হলো মনের ভুল। এমন মাথামোটা গোবর টাসা ছেলে আমার বন্ধুর পুত্র হতেই পারে না। অপমানে থমথমে মুখ করে দাঁড়িয়ে রইল মিন্ময়। নিহাল মির্জা বন্ধুর স্বভাব ভালোই জানেন যে তার কাছে ঠ্যাং ঢুকায় তাকে দুই চোখে দেখতে পারেন না তিনি। আর এটা বুঝতে বাকি রইল না তার একমাত্র গুণধর ছেলেকে বন্ধুর মোটেও পছন্দ হয়নি। বন্ধুর কথায় সামান্য হেসে নিলেন। নিজেও ভাবলেন এই সুযোগে তার কাটকাট করা ছেলেকে একটু একটু অপমান করাই যায়। যে ছেলে তার একটা কথা মাটিতে ফেলতে দেয় না, সেই ছেলে আজ মুখ বুজে আছে, জবাব দিচ্ছে না। নীরবে হজম করে যাচ্ছে হেলাল সাহেবের কথা, তাই তিনিও সহমত পোষণ করে বললেন, ঠিক ঠিক। হেলাল সাহেব এবার বন্ধুর পানে চাইলেন। বন্ধুর উৎসাহী মুখে জামা ঘষে দিয়ে বললেন, তুই তো আরো বড় গাধা। মিন্ময়ের মাকে বিস্কুটের প্যাকেট দিয়ে যে প্রেম নিবেদন করেছিস তা বলেছিস ওকে? নিজের ছেলের সামনে বন্ধুর পার্সোনাল অ্যাটাকে হাস্যরস মুখ একদম চুপসে গেল। মিন্ময় বাবার মুখের পানে চেয়ে ঠোঁট চেপে হাসতে হাসতে জানতে চাইল, আর কি কি করেছেন বাবা? হেলাল সাহেব গল্পের জুড়ি খুলে বসলেন। তার উৎসাহ দেখে বন্ধুর সকল রহস্য ফাঁস করে দিতে গিয়ে শব্দ করে হেসে উঠলেন। বললেন, তোমার বাবার তো অনেকগুলো প্রেমিকা ছিল, তো সে কি করেছে জানো? ওই প্রেমিকাগুলোকে কবিতা লিখে দিত চিঠির মাধ্যমে, আর তার সাপ্লায়ার হতাম আমি। মিন্ময় নিজেও হাহা হিহি করে সৌজন্যতার ভঙ্গিতে দাঁত কেলালো। বাবার দিকে চেয়ে ব্রু নাচিয়ে জানতে চাইল, তাই নাকি? আম্মু তো জানে ওইসব, তাই না? নিহাল মির্জা দুই পাশে মাথা নাড়ালেন না ভঙ্গিতে, আবারও হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালেন। ছেলের মুখ বন্ধ করাতে কিছু বলতে যাবেন, তার পূর্বেই আরেকটা বোমা ফাটালেন হেলাল সাহেব। বললেন, আরে তোমার মা জানবে কি করে? আপা তো একটু বোকাশোকা টাইপ ছিলেন, তাই তোমার বাবা বিবাহের পরেও দুটো প্রেমিকা পেলে রেখেছিলেন। উত্তেজনায় উঠে বন্ধুকে সব বলে দিতে দেখে এক হাতে বন্ধুর সুঠাম দেহি হাত চেপে ধরে দ্রুত পদক্ষেপে নিয়ে গেলেন নিহাল মির্জা। বাবা চলে যেতেই মিন্ময় ঠোঁট টিপে হেসে উঠল। আশপাশ নজর বুলিয়ে নিজের হাতে সংযত করে নিবে, তার পূর্বেই গলার আওয়াজ বেশি আসলো নুসরাতের, আরে আপনি যে বিনা দাওয়াতে চলে এসেছেন। মিন্ময়ের মাথা ঝাঁচিয়ে উঠল।
একজন চলে যেতেই আরেকজনের আগমন। ব্রু উঁচিয়ে কিছু বলতে নিবে, নুসরাত তার মুখে সূক্ষ্ম চোখ বুলিয়ে শুধালো, আরে বাহ, আপনি হাসতেও জানেন। আমি তো মনে করেছিলাম আপনি শক্ত চামড়ায় জেদি একজন মানুষ যে হাসতেও জানে না। মৃন্ময় কপালে তীক্ষ্ণ পরিধির বাজ ফেলে বলে উঠল, আপনার থেকে সামান্য কম জেদি। নুসরাত স্বীকার করে নিল সে জেদি, বলে উঠল, আমি জেদি বলেই আমি নুসরাত নাসির, জেদি না হলে অন্য কিছু হতাম। মৃন্ময় বলে উঠল, আপনাদের সবার মুখ কেচির মতো চলে। শুক্রিয়া, খাবার দেওয়া হয়েছে, যান খেয়ে ফেলুন। মৃন্ময় কথা না বাড়িয়ে চলে যেতে নিল। নুসরাত ফের ডেকে উঠল, নাম ধরেই ডাকলো, এই যে মৃন্ময়, এইদিকে। মৃন্ময় গাড় বাঁকিয়ে ফিরে চাইতেই নুসরাত হাসল। ডার্ক রেড কালার পরিহিত শার্টের দিকে ইশারা করে বলল, আই হেট রেড বাট ইউর আউটফিট। তর্জনী আঙ্গুল আর বুড়ো আঙ্গুল একত্রিত করে দেখালো গর্জিয়াস। মৃন্ময় চোখে মুখে অবকথা ফুটিয়ে ঠাট্টা করে বলল, মিসেস নুসরাত নাসির, দেখছি প্রশংসা করতে জানেন। নুসরাত নির্দ্বিধায় বলে উঠল, আমি কখনো ভালোকে ভালো বলতে কাপড় করি না।